বিডিআরের চাকরিচ্যুত সদস্যদের শাহবাগ অবরোধ করে বিক্ষোভ, অস্থায়ী আদালতের পুড়ে যাওয়া এজলাস পরিদর্শন বিচারকের, পরে জানানো হবে দিন স্থান। বিচারিক প্রক্রিয়ায় তাদের সাথে যেন ইনসাফ প্রতিষ্ঠা করা হয়। আমরা চাই এই আলিয়া মাদ্রাসার জায়গা আলিয়া মাদ্রাসাকে বুঝিয়ে দেওয়া। ফিরতে পারবেন 43তম বিসিএস এ বাদ পড়া 227 জনের অধিকাংশই, জানালেন জনপ্রশাসন সচিব। সুনির্দিষ্ট অভিযুক্তরাই যোগ দিতে পারবেন না কাজে। এই যে 227 বললাম, এর মেজরিটি, মোর দ্যান মেজরিটি আপনারা এই যেভাবে বিজ্ঞাপন জারি হয়েছে যারা নর্মাল তাদের পক্ষেও জারি হবে। এটা একটা সময়ের ব্যাপার, জাস্ট ইট ইজ অনগোয়িং প্রসেস। ট্রাইব্যুনালে ইলিয়াস আলী সহ 2276 নেতাকর্মী গুম খুনের অভিযোগ বিএনপির। অভিযুক্ত শেখ হাসিনা ও আইন শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিচার বিভাগ স্বতন্ত্রীকরণের সংস্কার কমিশনকে আদালত পাড়া থেকে নানা পরামর্শ। মামলা দ্রুত নিষ্পত্তিতে প্রয়োজনে অনলাইনে সাক্ষ্য গ্রহণের আহ্বান। গভীর রাতে সাভারে দুর্ঘটনার কবলে পড়া অ্যাম্বুলেন্স ও 2 বাসে ভয়াবহ আগুন, একই পরিবারের 3 জন সহ 4 আরোহীর প্রাণহানি, চালক পলাতক। উত্তর কোরিয়া ইস্যুতে জাতিসংঘে উত্তাপ, যুদ্ধ করে আরও দক্ষ হয়ে উঠছে দেশটির সেনারা, দাবি যুক্তরাষ্ট্রের। ওয়াশিংটনের বিরুদ্ধে দ্বিমুখী আচরণের অভিযোগ। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বিডিআর হত্যাকাণ্ডের বিচার, বিদ্রোহের ঘটনায় কারাগারে থাকাদের মুক্তি ও চাকুরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে এখন শাহবাগে অবস্থান নিয়েছেন আন্দোলনরতরা। অবরোধ করেছেন শাহবাগ মোড়। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ অভিমুখে যাত্রা করে সাবেক বিডিআর সদস্য ও তাদের পরিবার। শাহবাগ থানার সামনে ব্যারিকেড দেয় পুলিশ, তা ভেঙেই মূল সড়কে অবস্থান নিয়েছেন বিক্ষুব্ধ আন্দোলনকারীরা। এতে সংহতি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে সমন্বয়ক মাহিন সরকার বলেন, বিডিআর হত্যাকাণ্ডে বিচারের নামে টালবাহানা করা হলে কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে। বলা হয়, বিডিআর হত্যা মামলার বিচার ব্যবস্থা নিয়ে প্রহসন চলছে। বিডিআর বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত সদস্য ও ভুক্তভোগী পরিবারগুলো জানায়, সব কারাবন্দী সদস্যদের মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি তাদের। কেরানীগঞ্জে কোর্ট বসার কথা থাকলেও পরে সিদ্ধান্ত জানানো হয় আলিয়া মাদ্রাসায় বসবে আদালত। সেখানে আগের রাতেই এজলাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহ প্রকাশ করেন আন্দোলনরতরা। পুরো বিষয়টিকে ষড়যন্ত্র বলে অভিযোগ তাদের। বিডিআর হত্যাকাণ্ড পরিকল্পিত উল্লেখ করে তারা বলেন, দেশবিরোধী একটি চক্রান্তের শিকার হয়েছেন বিডিআর সদস্যরা। কারাবন্দীদের মুক্তিসহ 3 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। বিচারিক প্রক্রিয়ায় তাদের সাথে যেন ইনসাফ প্রতিষ্ঠা করা হয়। যদি এই বিচারের নামে কোনো টালবাহানা করা হয়, তাহলে আমরা কঠোর থেকে কঠোরতর কর্মসূচিতে যাব। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে সর্বস্তরের মানুষ, প্রত্যেকটি দল, সামাজিক রাজনৈতিক সংগঠন আমাদের সাথে একাত্মতা পোষণ করুন। দর্শক, এ বিষয়ে আলোচনা বাবা সহকর্মী তাজনুল ইসলামের কাছ থেকে। তাজনুল, কি বলছেন বিডিআরের চাকরিচ্যুত সদস্যরা এবং শাহবাগের ব্যস্ততম সড়কে অবরোধের ফলে সড়কে এখন তো ভোগান্তির চিত্র আপনি অবশ্যই দেখছেন, সে ব্যাপারে আমাদেরকে জানাবেন। না দেখুন, খুব স্বাভাবিক তো যে শাহবাগ এতটাই গুরুত্বপূর্ণ একটি জায়গা রাজধানী শহরের মধ্যে, এবং এখান থেকে রাজধানীর প্রায় প্রত্যেকটি জায়গাতে যাওয়ার গাড়ি চলাচলের যেই একটা অন্যতম প্রধানতম রুট, সেই জায়গা থেকে এই জায়গাটি অবরোধ করা মানেই হলো যে আশপাশের যেই সড়কগুলো রয়েছে সবগুলো সড়কে এরই মধ্যে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। এটি যেমন একটি বিষয়, ভোগান্তির বিষয় তো আছেই, যেহেতু ঠিক একটা
20 মিনিটের দিকে মূলত এই শাহবাগের এই মোড়টি মূলত তারা অবরোধ করেছেন, যার ফলে আশপাশের সমস্ত সড়কে এখন যান চলাচল বন্ধ রয়েছে। তবে একটি বিষয় বলা হচ্ছে আন্দোলনকারীদের তরফ থেকে যে জনভোগান্তি যেন কমিয়ে আনা যায় কিংবা সারাদিন ব্যাপী যেন এই ভোগান্তি না হয়, সেই জন্য তারা 1 ঘন্টার কর্মসূচি ঘোষণা করেছে। সেই অনুযায়ী 2টা 20 মিনিটে তাদের এই শাহবাগ মোড় অবরোধের যে কর্মসূচি সেটি শেষ হবার কথা। এখন দেখার বিষয় যে তারা এই সামনের 15-20 মিনিটের মধ্যে শাহবাগ মোড় ছাড়েন কিনা, আর যদি পরবর্তী সময়ে এই যে কর্মসূচি যেটি এই মুহূর্তে অবরোধ কর্মসূচি চলছে সেটি যদি অব্যাহত থাকবে কিংবা বৃদ্ধি করা হয়, সেক্ষেত্রে পরবর্তী সময় আইনশৃঙ্খলা বাহিনীর তরফ থেকে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয় কিংবা তারা কী ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে সে বিষয়টি আসলে পরের সময় বোঝা যাবে। তবে দাবির যে জায়গাটি সেটি গতকাল সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত তারা একটি জায়গাতেই এখন পর্যন্ত অনড় রয়েছেন, যে তাদের যেই চাকরিচ্যুত যে সমস্ত মিডিয়া সদস্য আর তাদের চাকরি পুনর্বহাল, একই সঙ্গে যারা কিনা এই মুহূর্তে কারাবন্দী অবস্থায় রয়েছেন তাদের ন্যায় বিচারের আওতায় আনা, তাদেরকে কারামুক্ত করার ব্যবস্থা করা, সেই বিষয়গুলো কিন্তু তারা বারবার ঘুরে ফিরে বলছেন। তবে আজকে যেই মিছিলটি নিয়ে শহীদ মিনার থেকে শাহবাগ মোড়ে এসে অবরোধ করেছে, সেই মিছিলে কিন্তু নেতৃত্ব দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক মাহিন সরকার, এবং তিনি এই অবরোধ কর্মসূচিতে এই শাহবাগে এসেও তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে বেশি সময় তারা এখানে অবস্থান করবেন না, বরং ঘণ্টাখানেকের মধ্যেই তারা আসলে এই জায়গাটি ছেড়ে দিবেন। তবে সেই সময়ের মধ্যেই যেহেতু আজকে অত্যন্ত ব্যস্ততম দিন এবং সেই দিনে এরকম একটি দুপুরবেলাতে কর্মব্যস্ত সময় যখন এরকম অবরোধ কর্মসূচির মতো কর্মসূচি এই শাহবাগ মোড়ে ঘোষণা করা হয় কিংবা শাহবাগ মোড় আটকে দেওয়া হয়, তখন আসলে জনভোগান্তি কোথায় গিয়ে পৌঁছে সেটা তো খুব সহজে যে কেউ আসলে ঠাউর করতে পারে। ধন্যবাদ আপনাকে তাজদুর। মধ্যরাতে হঠাৎ আগুনে পড়ল বকশীবাজারের অস্থায়ী আদালত। ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠের ওই আদালতের রাত 3টায় কে বা কারা আগুন দেয়, তাতে এজলাস কক্ষ, গারদখানা পুড়ে যায়। তাই বিডিআর বিদ্রোহ মামলার কার্যক্রম করা যায়নি এখনো। এদিকে আদালত কার্যক্রম মাদ্রাসা মাঠ থেকে সরাতে সকাল থেকে সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এই ঘটনায় এখনো তদন্ত সংক্রান্ত কোনো উদ্যোগ জানানো হয়নি। এই এজলাসেই আজ হওয়ার কথা ছিল বিডিআর বিদ্রোহ মামলার আসামিদের জামিন শুনানি, কিন্তু মধ্যরাতের আগুনে পুড়ে গেল পুরো এজলাস কক্ষ। কে বা কারা আগুন দিয়েছে তা নিয়ে কিছু জানা যায়নি। তবে সে সময় থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন মাদ্রাসা ই আলিয়ার শিক্ষার্থীরা। আগুন নেভাতে ফায়ার সার্ভিস পৌঁছলেও তারা ঢুকতে পারেননি। রাত 3:30 নাগাদ পুলিশের আমাদের মোড়ে গণ্ডগোল হচ্ছে বা হাতাহাতি হচ্ছে, তখন এখানে আগুন লাগার ঘটনা ঘটেছে। তখন পুলিশকে বাদ দিয়ে আমরা এই সাইডে আইছি। এই সাইডে আসার পরে দেখি যখন আগুনটা একেবারে আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, তার পরপরই ফায়ার সার্ভিস এসেছে। ভিতরে আমরা প্রবেশ করতে পারি নাই, আমরা আসলে তেমন কিছু করতে পারি নাই, কারণ ভিতরে ঢুকতে না পারলে তো আমরা আগুনটা নিভাইতে পারি না। বৃহস্পতিবার সকাল থেকে বকশীবাজার সড়ক অবরোধ করে রাখে আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা। মাদ্রাসা মাঠ থেকে অস্থায়ী আদালত সরানোর দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা তাদের। আমরা চাই এই আলিয়া মাদ্রাসার জায়গা আলিয়া মাদ্রাসাকে বুঝিয়ে দেওয়া হোক। ওরা 6 মাসের জন্য আমাদের থেকে অস্থায়ীভাবে এই জায়গাটা নিচ্ছে, তাবু দিয়ে এখানে ওরা বিচার কার্য পরিচালনা করতো। পরে করতে 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 এখন এই পর্যায়ে আছে। যখন আদালত থাকে তখন একটা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষার্থীদের খেলাধুলা অথবা শরীরচর্চা বিভিন্ন সকল রকম কার্যকলাপ এই যে আমাদের সকল প্রোগ্রামে আমাদের বড় ধরনের ব্যাঘাত ঘটে। এই পরিস্থিতির মধ্যে সকাল 11টার দিকে অস্থায়ী আদালত পরিদর্শনে যান মামলা পরিচালনাকারী বিচারক, রাষ্ট্রপক্ষের আইনজীবী ও আসামিপক্ষের আইনজীবী। এখানে বিচারিক কার্যক্রম পরিচালনা যে একদম অসম্ভব সে অভিমত ব্যক্ত করেন সবাই। আসামিপক্ষের আইনজীবীর সন্দেহ এটা বন্দীদের কারাজীবন দীর্ঘায়িত করার ষড়যন্ত্র। শুনে অবাক হবেন যে বিডিআর সদস্যদের যারা বিবাহিত ছিলেন একজনেরও বউ এখন আর তাদের সাথে নেই, তাদেরকে ছেড়ে চলে গেছে, অথচ তারা কোনো অন্যায় করেন নেই। এমনও হয়েছে যারা এই স্টেশনে ছিলেন না, দরবার হলে ছিলেন না, তারা ভিন্ন জায়গায় ছিলেন। যেহেতু তারা সাক্ষী দিতে রাজি হয় নাই, তাদেরকে জোর করে ধরে এনে আসামি করা হয়েছে। পরিদর্শন শেষে বিচারকের সিদ্ধান্ত জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। চিফ প্রসিকিউটর জানান, পরিবেশ না থাকায় আলিয়া মাদ্রাসার মাঠের অস্থায়ী আদালতে হচ্ছে না শুনানি। পরবর্তী দিন ও স্থান নিয়ে আলোচনা চলছে। আজকের এই প্রেক্ষাপটে নিঃসন্দেহে এখানে আদালত পরিচালনা করার মতো কোনো প্রেক্ষাপট নাই। এটা উনি অবহিত হলেন, একমত হলেন। আর পরবর্তী তারিখটা
কবে হবে আমরা এখান থেকে যাওয়ার পরে আসামি পক্ষের আইনজীবী এবং সরকার পক্ষের আইনজীবী সহ আমরা ওনার সাথে কথা বলবো, উনি আমাদেরকে ইনভাইট করে গেছেন। এই মামলার বিচার কার্য পরিচালনার জন্য নাজিমউদ্দিন রোডের পুরনো জেলখানা ও নারী কারাগার সহ কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের নামও প্রস্তাবনায় রয়েছে। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। 43তম বিসিএস এর গেজেট হয়েছে। 15 জানুয়ারি তারা যোগ দেবেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যে 227 জন বাদ পড়েছেন তাদের বেশিরভাগ যোগ দিতে পারবেন, এমনটাই জানিয়েছেন জনপ্রশাসন সচিব। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি জানান, বাদ পড়াদের আবেদনের ওপর যাচাই বাছাই চলছে। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অপরাধের অভিযোগ রয়েছে তারাই বাদ পড়বেন। 43তম বিসিএস থেকে 227 জন গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে এবং 40 জন স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত থাকায় বাদ পড়েছেন। 2 জানুয়ারি এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানায় মন্ত্রণালয়। তার আগেই এ নিয়ে আন্দোলন চলছিল। গত 15 অক্টোবর পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এবং জেলা প্রশাসকদের দেয়া তথ্যের ভিত্তিতে 59 জনকে এবং স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত থাকায় 40 জনকে বাদ দেওয়া হয়। সে সময় 2064 জনকে নিয়োগের সুপারিশ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। 227 জনকে নিয়ে আমরা পুনর্বিবেচনা করার জন্য আমরা যেটাকে বলি ইনভেস্টিগেশন অথবা তদন্ত, এই কাজ করে আমাদের একটা পর্যায়ে আসলো। আমরা আশাবাদী এই যে 227 বললাম এর মেজরিটি, মোর দ্যান মেজরিটি আপনারা এই যেভাবে বিজ্ঞাপন জারি হয়েছে যারা নর্মাল তাদের পক্ষেও জারি হবে। এটা একটা সময়ের ব্যাপার, জাস্ট ইট ইজ অনগোয়িং প্রসেস। গেজেট হয়েছে, 15 তারিখে যোগদান করবেন তারা। সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দ্রুত কার্যকর করা হবে জানিয়েছেন জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান। যারা পেনশন প্রাপ্ত তারাও এই মহার্ঘ ভাতার অন্তর্ভুক্ত হবেন। দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকে এসব কথা জানান তিনি। মহার্ঘ ভাতাটা ভেরি রিসেন্টলি হবে। এবারে একটা যেটা ব্যতিক্রম হবে, আগে মহার্ঘ ভাতা পেনশনাররা পেতেন, এবার পেনশনাররা মহার্ঘ ভাতা পাবে এবং একটা রিজনেবল পাবে, এবং পরের বছর যখন তার ইনক্রিমেন্টের সময় আসবে এই মহার্ঘ ভাতাটা তার বেসিকের সাথে যোগ হবে। 2008 থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত সারা দেশে 2276 জন নেতাকর্মীকে ক্রসফায়ার এবং 153 জনকে গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এই ঘটনায় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অভিযুক্ত করা হয়েছে। সকালে ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত অভিযোগ দাখিল করা হয়, যার মাঝে ক্রসফায়ারের অভিযোগ 245 পৃষ্ঠার এবং গুমের অভিযোগ 20 পৃষ্ঠার। বিএনপির মামলা সংগ্রহ তথ্য সেলের সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন খান জানান, বিএনপিকে নির্মূলের উদ্দেশ্যেই সারা দেশে চালানো হয় এসব অপকর্ম। একই সময় বিএনপির সাবেক নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ 153 জন কর্মীকে গুম করা হয়। সেসব ঘটনায় আলাদা অভিযোগ দায়ের করা হয়েছে জানান তিনি। এই ফ্যাসিস্ট সরকার, অবৈধ সরকার, এই যে আমাদের বিএনপিকে নির্মূল নিশ্চিহ্ন করার জন্য, দলের নেতাকর্মীদেরকে নেতাশূন্য করার জন্য কর্মীদেরকে গুম করে অপহরণ করে 2276 জনকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এবং কিছু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্রসফায়ারের নামে হত্যা করেছে। বাংলাদেশের সাথে সম্পর্ক অস্থিতিশীল করতে শেখ হাসিনার অবস্থানের মেয়াদ বাড়িয়েছে ভারত, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা সভা ছিল। সেখানেই তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যে সংস্কার করতে চায় তার 80% শেখ হাসিনার পলায়নের মাধ্যমে হয়েছে। এখন দরকার নির্বাচনী ব্যবস্থার সংস্কার। নির্বাচন দিতে যত দেরি হবে তত শেখ হাসিনার ষড়যন্ত্র বৃদ্ধি পাবে। কিংস পার্টির নামে আওয়ামী দুর্বৃত্তদের দলে ফেরানোর চেষ্টা চলছে, এমন অভিযোগও করেন তিনি। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, দেশে -2 ফর্মুলা এখনো রয়েছে। বিএনপি মাইনাস হলে ভারত যেভাবে চাইবে বাংলাদেশ ঠিক সেভাবেই চলবে। আর নির্বাচনটা ঠেকাইলে কার লাভ? শেখ হাসিনাকে এই দেশে ফেরত পাঠাবেন এই আশায় যখন আমরা বুক বেঁধেছি, এখন দেখা গেল যে তার ভিসার মেয়াদ আরো বৃদ্ধি করা হয়েছে। বাংলাদেশের মধ্যে নানা ধরনের নাশকতা সৃষ্টি করার জন্য এই শেখ হাসিনাকে ভারত ব্যবহার করবে। এখন আর সংস্কারের খুব বেশি প্রয়োজন নাই। প্রয়োজন হলো নির্বাচনী ব্যবস্থার কিছু সংস্কার, আর একটি প্রয়োজন হলো এই জুলাই আগস্ট আন্দোলনে যারা এখনো হাসপাতালে কাতরাচ্ছে তাদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা প্রয়োজন।
চট্টগ্রাম আদালত থেকে হারিয়ে যাওয়া বিভিন্ন মামলার 9 বস্তা ডকুমেন্ট উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটকও করা হয়েছে। পুলিশ জানায় আদালতের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজন রাসেলকে শনাক্ত করা হয়। পরে নগরীর বাকুলিয়া এলাকা থেকে রাসেলকে আটকের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয় 9টি বস্তা। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, রাসেল আদালত চত্বরে চা বিক্রি করত। সেই নথিগুলো পাথরঘাটা এলাকার একটি ভাঙাড়ির দোকানে 16 টাকা কেজি দরে বিক্রি করেছিল। এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সিসি ফুটেজ পর্যালোচনায় আমরা একজনকে শনাক্ত করি, তার নাম রাসেল বলে জানা যায়। পরবর্তীতে আমরা নির্বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করিয়া মহানগরী বাকুলিয়া থানাধীন বউবাজার এলাকা হতে রাসেল নামে একজনকে আমরা গ্রেপ্তার করি। সে এই হারানো সিডিগুলি কোর্ট বিলিং হতে কৌশলে নিয়ে একটা ভাঙ্গারির দোকানে বিক্রি করেছে। জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড বলা হয় দেরিতে বিচার, বিচারহীনতার শামিল। দেশের আদালতে বছরের পর বছর ঝুলে আছে লাখ লাখ মামলা। বিচার প্রার্থীদের ভোগান্তি শেষ নেই আদালত পাড়ায়। বিচার ব্যবস্থার এমন নানা বিষয় নিয়ে কাজ করছে সংস্কার কমিশন। মানুষের দুর্ভোগ কমাতে কি করতে পারে কমিশন? দেশের অধস্তন আদালতগুলো থেকে নানা পরামর্শ তুলে এনেছেন সহকর্মী আখলাকুস সাফা ও গোলাম মোস্তফা রুবেল। মোবারক হোসেন সিরাজগঞ্জের দুর্গম চর চৌহালি থেকে মামলার হাজিরা দিতে রওনা দেন। নদীপথে সদরের ঘাট পর্যন্ত আসতেই চলে গেছে 3 ঘন্টা। তারপর ভ্যানে করে আদালতের উদ্দেশ্যে যাত্রা। সব মিলিয়ে আদালত পাড়ায় পৌঁছতেই লেগে গেল 4 ঘন্টা। ততক্ষণে আবারও পিছিয়েছে শুনানির তারিখ। আমাদের নৌকা যখন ফেল করি আবার যাওয়ার সময় বিকাল 4টার পরে, তখন আমরা রাস্তার মধ্যে গাছের তলে বা ওই মসজিদ বারিন্দায় আমাদের রাত্রি যাপন করা লাগে, পরের দিনে উঠে আবার যাওয়া লাগে। আমার দিনও শেষ, আমরা দিন মজুর মানুষ। পারিবারিক কলহের মামলা নিয়ে হোসনে আরা ঘুরছেন 3 বছর ধরে। শুনানি হচ্ছে না, মিলছে কেবল তারিখের পর তারিখ। আমি কোনোদিন অন্যায় করি নাই, তা আমি এখন দেখতেছি মিথ্যারই তো বেশি দেখতেছি, সত্যের জয়। তারপরেও আল্লাহর কাছে ভরসা করে আছে, আল্লাহ তুমি আমাকে সহায় জজ এর মনে দয়া দিও। এক জমির মামলায় 2 বছর ধরে শুধু হাজিরা দিতে দিতে কাহিল আলী আরশাদ ও তার ভাইয়েরা। শেষমেশ সমঝোতায় নিষ্পত্তি। আমার নিষ্পত্তি জমি তারা বেদা হলে খাই। খরচ তো মেলা হয়েছে, খরচের হিসাব করলে মেলাও। আমাদের উকিল আছে, তাদের উকিল আছে, তারা টাইম পেয়ার দিত, সময় ছায়া আমরা তো হাজিরা দেওয়াই লাগতো। এই 2 বছর ধরে শুধু এরকম হাজিরিয়ে দাও? ওইরকম হাজিরাই দিছে। 60 থেকে 70 বছর ধরে চলা জমিজমার এমন বহু মামলা এখনো অধস্তন আদালতে বিচারাধীন। বাদী বিবাদে মারা গেছেন, মারা যাওয়ার পরে তার পরবর্তী প্রজন্ম আসছে, তাও এটা কোনো ইয়েতে আসতে পারে নাই। তার পরবর্তী প্রজন্ম পর্যন্ত চলে গেছে, তারাও মারা গেছেন। একটি মামলায় যখন একজন ব্যক্তি বা পরিবার জড়িয়ে যায়, তখন কখন যে দিন থেকে মাস, মাস থেকে বছর, কখনো তা 1 যুগ পর্যন্ত চলে যায়, তা শুধু এই বিচারপ্রার্থী জনগণই জানেন। দেশের প্রতিটি অধস্তন আদালতের বারান্দার এই দৃশ্য কিন্তু কমবেশি একই রকম। একই তাদের ভোগান্তি, একই তাদের অপেক্ষার চেহারা এবং আক্ষেপ। বিচারে কেন এত বিলম্ব? নানান অভিজ্ঞতার কথা জানান বিচারিক আদালতের আইনজীবীরা। তদন্তকারী কর্মকর্তারা ঘটনাস্থলে যায় না, না যা ফোন দিয়ে তাদেরকে নিয়ে আসে। এখন তো ওই মামলার সাথে তাদের মোবাইল নাম্বার থাকে, বাদীকে বলে তুমি সাক্ষী নিয়ে আসো, সাক্ষী নেয়, হয়তো আজকে নাই কালকে আসো। এইভাবে তারা ভোগান্তির শিকার হচ্ছে। লয়ার হয়তো বা যাচ্ছে, তারও একটা নেগলিজেন্স আছে। আবার বিচারকের যিনি আছেন তেনারও হয়তো বা একটা থাকতে পারে। আবার ডাক্তার সাহেব যিনি সাক্ষী আসতেছে না, আবার তোমার পুলিশ সাক্ষী আসতেছে না, দূর দূর থেকে সাক্ষী নিয়ে আসা লাগে। দ্রুত বিচারের জন্য 90 দিন বা 180 দিনের সময় বেঁধে দেয়া আছে দ্রুত বিচার ট্রাইব্যুনালগুলোতে। সেখানেও বহু মামলা শেষ হতে কেন বছর চলে যায়? যদি এই 90 দিনের মধ্যে, এই 180 দিনের ভিতরে যদি আমরা এইগুলো যদি শেষ না করতে পারি, তাহলে তারপরে আর কোনো কথা লেখা নেই। যার ফলে ওই সুযোগটা নিয়ে বিচারকরাও লেন্দি প্রসেসের মধ্যে যাচ্ছে। অধস্তন আদালতে দ্রুত মামলা নিষ্পত্তি ও খরচ কমাতে করণীয় ঠিক করার পাশাপাশি সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে নীতিমালা তৈরির এজেন্ডাকে প্রাধান্য দিয়ে কাজ করছে বিচার বিভাগ সংস্কার কমিশন। ভোগান্তি কমাতে কমিশনের কাছে আইনজীবীদের কি পরামর্শ?
আমি কারাগারে যদি একটা অনলাইন সিস্টেম করি যে অমুক আসামির আজকে মামলা অমুক আসামি উপস্থিত আছে কিনা, হ্যাঁ অমুক আসামি উপস্থিত আছে, তাকে দেখা যাচ্ছে। অনেক উইটনেস কিন্তু আপনার আসতে ভয় পায়, অনেক ভিকটিম কিন্তু আসতে ভয় পায় তারা সাক্ষী দিতে। তাহলে আমরা যদি তাদেরকে ইফেক্টিভভাবে আনার ব্যবস্থা করি, অথবা যদি জুমের মাধ্যমে বা অন্য কোনো প্রক্রিয়ায় বা বিভিন্ন যে থানাতে আছে ওই থানার মাধ্যমে যদি তাদের সাক্ষী নেওয়ার ব্যবস্থা করতে পারে। এই প্রভাবমুক্তই অ্যাটর্নি সার্ভিস হইলেই রাজনৈতিক প্রভাবমুক্ত হবে, বিচার বিভাগ পৃথক হইলেই রাজনৈতিক প্রভাবমুক্ত, তবেই বিচার বিভাগ সাধারণ জনগণ আমাদের কাছে তখন ন্যায় বিচার আশা করতে পারে, তার আগে না। বাদী কিংবা বিবাদী আদালতের বারান্দায় বসে এজলাসের দিকে অপলক দৃষ্টির এ চাহনি বিচার প্রার্থীদের। সংস্কার কমিশনের কাছে তাদের চাওয়া দ্রুত ন্যায় বিচারের ব্যবস্থা। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। বিগত সরকারের আমলে দুর্নীতির মাধ্যমে 1 কোটির বেশি টিসিবির কার্ড দেওয়া হয়েছিল। একই পরিবারের অনেকে পেয়েছেন সুযোগ সুবিধা। যাচাই বাছাই শেষে সেসব কার্ডের সংখ্যা কমিয়ে 63 লাখ করা হয়েছে, নিশ্চিত করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সচিবালয়ে তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমর বোলাতের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলেন, দুদেশের সামরিক সহযোগিতার ক্ষেত্রে বাণিজ্যিক দিক নিয়ে আলোচনা হয়েছে। গার্মেন্টস, ফার্মেসি, খাদ্যসহ অর্থনৈতিক ক্ষেত্রে বিনিয়োগ সহ নানা বিষয়ে আলোচনাও হয়েছে। বাংলাদেশ চাইলে আলাদা ইকোনমিক জোন করে দিতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। বাংলাদেশে তারা বিভিন্ন ক্ষেত্রে $300 মিলিয়ন বিনিয়োগ করেছে বলেও জানান উপদেষ্টা। তুরস্ক বাংলাদেশে অস্ত্র বিক্রি করতে আগ্রহী বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। সময় তিনি জানান, বাজার নিয়ে রমজানে কোনো সমস্যা হবে না, প্রয়োজনীয় মজুদ রয়েছে। এক কোটি পরিবারের কার্ডের মধ্যে প্রচুর দুর্নীতি ছিল। একই পরিবারে একাধিক কার্ড ছিল, দুর্বৃত্তায়নের মাধ্যমে এই কাজটা করেছে। কেউই বাদ পড়েনি। যারা ছিল, যারা সঠিক প্রাপক তাদেরকে কাছে পাঠানো হচ্ছে। যারা বেঠিক ছিল, যা ডুপ্লিকেশন ছিল, তাদেরকে বাদ দেওয়া হয়েছে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালাস চেয়ে খালেদা জিয়ার আপিলের বিষয়ে আদেশ দেওয়া হবে 14 জানুয়ারি। এই মামলার অপর আসামি আপিল না করায় শুনানি শেষে আজ রায়ের দিন পিছিয়ে দেন আপিল বিভাগ। মামলাটিতে খালেদা জিয়াকে 10 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চে টানা 3 দিন শুনানি হয়। শুনানিতে খালেদা জিয়ার আইনজীবীরা আদালতকে বলেন, খালেদা জিয়া অরফানেজ ট্রাস্টের কোনো টাকা আত্মসাৎ করেননি, তিনি ট্রাস্টের কোনো সদস্যও না। রাজনৈতিক প্রতিহিংসা থেকেই খালেদা জিয়াকে দণ্ডিত করা হয়েছে। মামলার শুনানি শেষে রায় ঘোষণার আগ মুহূর্তে আরেক আসামি কাজী সালিমুল হক কামালের আবেদনের বিষয়টি উত্থাপন করা হলে রায়ের দিন পিছিয়ে যায়। একটি অ্যাপিল পেন্ডিং থাকার কারণে আইনগত ত্রুটি হতে পারে, সেই কারণে আজকে কোনো আদেশ পাওয়া হয় নাই। এই মামলা বয়েড অ্যাব ইনিশিও, অর্থাৎ শুরু থেকে অকার্যকর, এবং আমরা প্রত্যাশা করছি আদালত, মহামান্য আদালত সকলের বক্তব্য শ্রবণ করেছেন, ন্যায় বিচার করবেন। জুলাই ঘোষণাপত্রের দাবিতে আজও দেশের বিভিন্ন স্থানে জনসংযোগ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। সকালে টাঙ্গাইল শহরের নিরালা মোড়, কাজী নজরুল সরণি সহ বিভিন্ন স্থানে 7 দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। সাধারণ মানুষের কাছে জুলাই ঘোষণাপত্রের গুরুত্ব তুলে ধরেন নেতাকর্মীরা। অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, আওয়ামী খুনি ও দোষরদের বিচার নিশ্চিত, নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের অঙ্গীকার সহ 7 দফা দাবি ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করার দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। সাভারে দুর্ঘটনার কবলে পড়া একটি অ্যাম্বুলেন্স ও 2টি বাসে আগুন লেগে একই পরিবারের 3 জন সহ মোট 4 জন নিহত হয়েছেন। সন্তানের চিকিৎসার জন্য রাজধানীতে আসছিল পরিবারটি। রাত 2টার দিকে মহাসড়কে এই দুর্ঘটনা হয়। এরপর থেকে পলাতক অ্যাম্বুলেন্সের চালক। কোনো মামলা হয়নি এখনো। ঢাকা আরিচা মহাসড়কের ঢাকামুখী লেনে গভীর রাতে একসাথে জ্বলছিল 3টি গাড়ি। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, সড়ক বিভাজকে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারায় একটি অ্যাম্বুলেন্স। পেছন থেকে ঝুমুর পরিবহনের যাত্রীবাহী বাস সজোরে অ্যাম্বুলেন্সকে ধাক্কা দিলে 2টি গাড়িতে আগুন ধরে যায়। পরে আগুন লাগা বাসকে পেছন থেকে শ্যামলী পরিবহনের বাস ধাক্কা দিলে তাতেও আগুন ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার সময় বাস থেকে যাত্রীরা কোনো মতে নামতে পারলেও রক্ষা পাননি অ্যাম্বুলেন্সের আরোহীরা।
ধাক্কা লাগার সাথে সাথে এর পিছন সাইডটা যে মেন রাস্তার দিকে চলে আসে, পরে এই বাসগুলো পিছন থেকে এই গাড়ির পিছনে লাগানোর সাথে সাথে আগুন ধরে যায়। আগুন ধরার সাথে সাথে বাসেও আগুন ধরে যায় সামনের দিকে, আর চারিদিক থেকে আপনার যাত্রীরা যেভাবে পারছে নেমে গেছে। জানলা ভাঙি বাইর হয়েছি, কারো ঠ্যাং পা হাত চিরা গেছে, মনে করে যে পা লড়ছে। গাড়িতে আগুন দিয়েছে, আমি জাল না দিয়া নাম দিছি ঝাঁপ, লাফায় ঝাপায় গ্লাস ভাঙিয়া নামছে, অনেক লোক হত হয়েছে, কিন্তু অ্যাম্বুলেন্সের ভিতরে যে প্যাসেঞ্জারগুলো ছিল একটাও বাইরেতে পারে নাই। ফায়ার সার্ভিসের কয়েকটি টিম ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে 3টি যান পুড়ে গেছে। ভেতর থেকে উদ্ধার হয় অগ্নিদগ্ধ 4 জনের মরদেহ। অ্যাম্বুলেন্সটা বাম পাশের আইল্যান্ডে ধাক্কা খেয়েছে, আর পিছনে ঝুমুর পরিবহন এবং শ্যামলী পরিবহনের 2টা গাড়ি, একটা গাড়ি আরেকটাকে ধাক্কা দিয়েছে। আগুন নির্বাপনের এক পর্যায়ে আমরা অ্যাম্বুলেন্সের মধ্যে 4 জন ডেড বডি দেখতে পাই, মৃত অবস্থায় দেখতে পাই। আমরা তাদেরকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করি। অ্যাম্বুলেন্সের ভিতরে 4 জনের মধ্যে 2 জন মহিলা ছিল, 1 জন বাচ্চা ছিল, 1 জন পুরুষ ছিল। নিহতরা হলেন মাহফুজা আক্তার শিলা, শিলার ছোট বোন সোনিয়া আক্তার, স্বামী ফারুক ও তাদের অসুস্থ ছেলে। তারা টাঙ্গাইলের বাসিন্দা এবং পরস্পর স্বজন। আমাদের ড্রাইভার সাহেবরা গাড়ি চালান, তাদেরকে আমরা সবসময় সচেতন করি। তারা নিজেরাও জানেন, যখন ড্রাইভিং লাইসেন্স নেয় এই শর্তগুলো থাকে, তারা জানেন যে কুয়াশার সময় আস্তে গাড়ি চালাতে হয়, ফগ লাইট রাখতে হয়, বা এমন কোন গতিতে গাড়ি চালানো উচিত না নিয়ন্ত্রণ হারায় আপনি নিজেই একটা অ্যাক্সিডেন্টে পতিত হতে পারেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত। আমিন বাবু, যমুনা নিউজ। শেখ হাসিনার পতনের পর সবার মধ্যে অনৈক্য তৈরি হয়েছে। এই মুহূর্তে কোনো বিভাজন সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে রাজবন্দির জবানবন্দি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জানান, ক্ষমতায় টিকে থাকতে অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে, দেশকে ভাগ করতে উস্কানি দেওয়া হচ্ছে এমন অভিযোগ তার। বলেন, গণতন্ত্র ফেরাতে ঐক্যের বিকল্প নেই, বিভক্ত না হয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই কিভাবে বাড়ানো যায় তা চিন্তা করতে বলেন বিএনপি মহাসচিব। এ সময় তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক মর্যাদায় চিকিৎসার জন্য বিদেশে গেছেন। কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যেতে খরচ করতে হয়নি 1 টাকাও। হাসিনা চলে যাওয়ার পর থেকে, পালানোর পর থেকে আমরা কেন জানি না নিজেদেরকে আবার সেই পুরো বিশ্বাস ফিরিয়ে আনতে পারছি না, ঐক্যের জায়গাটাতে থাকতে পারছি না। অসুস্থ একটা প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকবার জন্য। আর ক্ষমতা তো টিকে থাকবে তখনই যখন এটাকে তুমি সেটেল করতে পারবে, স্টেবিলিটি আসবে, ইনস্টিটিউশন আসবে। এবং তার জন্য আমরা যে কথা বারবার বলছি, সংস্কার তো আমরাই শুরু করেছি ভাই। 2025 সালে হজযাত্রী প্রেরণের ক্ষেত্রে এজেন্সিগুলোর কোটা 1000 থেকে কমিয়ে 500 জন করার দাবি জানিয়েছে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন বাংলাদেশ। কোটার সংখ্যা কমিয়ে না আনলে সুষ্ঠুভাবে হজ কার্যক্রম পরিচালনা সম্ভব হবে না বলেও জানান তারা। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা জানান, সরকারের নির্দেশ অনুযায়ী প্রতিটি এজেন্সি 500 জন হজযাত্রী সমন্বয় করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছিল। তবে হঠাৎ করেই সরকার যাত্রী সংখ্যা 500 থেকে বাড়িয়ে সর্বনিম্ন 1000-এ নির্ধারণ করে। এমন সিদ্ধান্ত থেকে সরে না এলে এজেন্সিগুলো বড় ধরনের সমস্যায় পড়বে। সেক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে হজযাত্রীরা, বললেন হাবের নেতারা। এজেন্সি প্রতি 1000 কোটা নির্ধারণের কারণে একজন হজ এজেন্সির মালিক 1000 লোককে নিয়ে কোনোদিনও সঠিকভাবে সেবা দিতে পারবেন না। আমরা সঠিকভাবে সেবা করতে পারি, সেজন্য আমি মনে করি আপনারা আমাদেরকে সহায়তা করবেন। আমাদের হজ এজেন্সিরা সরকারের নির্দেশনায় 500 কোটা আমরা করে ফেলেছি, সেটা যেন বহাল থাকে। দর্শক, বিপিএল কভার করতে সিলেটে আছেন আমার সহকর্মী হাসিনুর রহমান। সরাসরি যেতে চাই তার কাছে। হাসিনুর, দুর্দান্ত শুরু পেয়েছে বরিশাল, উইকেট কেমন দেখছেন? আর রান বন্যার ম্যাচ হতে যাচ্ছে কি এটি, কি মনে হচ্ছে আপনার? হ্যাঁ, অবশ্যই বরিশাল খুব ভালো শুরু পেয়েছে, তবে সেটা এখন কন্টিনিউ করতে হবে তাদের। যেমনটা আপনার বলছিলেন যে প্রথম দেখায় কিন্তু রংপুর হারিয়েছে বরিশালকে। 2 দলেই শক্তিমত্তায় সমানে সমান আপনি বলতে হবে, এবং পেন অন পেপার হিসাব করলে কিন্তু বরিশালে এগিয়ে। কিন্তু মাঠের খেলায় আসলে এই ধরনের সূক্ষ্ম হিসাব বা শক্তির তারতম্য যখন T20 ফরম্যাট হয় তখন খুব একটা কার্যকর হয় না। অবশ্যই মাঠটা খুবই একদম যে কন্ডিশনটা আছে সেটা হাই স্কোরিং ম্যাচের কন্ডিশন। এখানে আমরা দেখেছি 205 রান করেও রংপুর জিতে
রংপুরকে থামাতে পারেনি। খুব সম্ভবত কোনো একটা দল সিলেটই 205 রান করে এই ম্যাচে রংপুরের কাছে হেরেছিল। তো অর্থাৎ এখানে 210-20 রান হওয়াটাও খুব একটা স্বাভাবিক নয়। এমনিতেই দিনের প্রথম খেলা, তারপর বাউন্ডারিটা একটু ছোট, লেগ সাইড অফ সাইড বাউন্ডারি ঠিক আছে, কিন্তু স্ট্রেট এবং তার সাইড দিয়ে যে এরিয়াগুলো সেটা তুলনামূলক ছোট। অর্থাৎ এখানে কিন্তু একটা ব্যাটার যদি একটা সেঞ্চুরি নক খেলে দিতে পারে তাহলে কিন্তু 200 রান ইজিলি চেস করা সম্ভব। তো দেখা যাক, অবশ্যই আমরা প্রত্যাশা করব হাই স্কোরিং ম্যাচ হবে এবং রংপুরও দুর্দান্তভাবে লড়াই করবে। কে জিতবে সেটা পরে দেখার বিষয়, কেননা রংপুরের দুর্দান্ত ব্যাটিং লাইন আপ আছে। তবে একটি বিষয়, যে ধরনের বিগ ম্যাচ, যে ধরনের হাই ভোল্টেজ ম্যাচ, সে অনুযায়ী কিন্তু আজকে তুলনামূলক দর্শক মাঠে কম। এর একটা কারণ, আজকে সিলেটের কোনো ম্যাচ নেই। সিলেটের ম্যাচ আসলে এর আগের 2 দিনই ছিল, এই জন্য প্রচুর পরিমাণ দর্শক ছিল। কোনোটা ফার্স্ট ম্যাচ ছিল, কোনোটা সেকেন্ড ম্যাচ ছিল, কিন্তু আজকে সিলেটের ম্যাচ নেই। সে কারণে স্বভাবতই যে স্বাগতিক দর্শকদের কিছুটা আগ্রহ কম। আজকে যদি সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচও থাকতো, আমার মনে হয় এতক্ষণে গ্যালারি একদম পরিপূর্ণ থাকতো। তো দেখা যাক, তামিম ভালো স্কোর করছে। সবচেয়ে ইম্পর্টেন্ট আমার মনে হয় নাজমুল শান্ত রান পেয়েছেন অনেকদিন পরে। তাওহিদ হৃদয় গত ম্যাচে একটা 30+ ইনিংস খেলেছেন। আজকে তিনি কতটা ক্যারি করতে পারেন, কেননা ন্যাশনাল টিমে যারা প্লেয়ার আছে তারা যদি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিপিএলের মাধ্যমে ফর্মে ফিরতে পারে, সেটাই হবে সবচেয়ে বড় ব্যাপার। তো এই ছিল আমার কাছে সবশেষ আপডেট। হাসিনুর, ছোট্ট করে জানতে চাই আজকে ওয়েদার কেমন দেখছেন? ওয়েদার একেবারে রৌদ্র ঝলমলে। আমরা এর আগে বিপিএলের প্রথম 2 দিনও দেখেছিলাম রৌদ্র ঝলমলে আবহাওয়া ছিল। মাঝখানে গতকালকে বেশ শৈত্যপ্রবাহের মতো একটা পরিস্থিতি ছিল। তবে নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে খুবই রোদ ঝলমলে, মানে মনে হচ্ছে না যে আমরা খুব ভরা উইন্টার সিজনের মধ্যে আছি। তো ক্রিকেটের জন্য একদম আদর্শ আবহাওয়া। ধন্যবাদ আপনাকে হাসিনুর। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।